কাশিয়াবাড়ি ক্রস করে হলদিবাড়ির দিকে এগিয়ে যাচ্ছি। পার্মানেন্ট রিহ্যাবিলিটেশন ক্লাস্টার হলদিবাড়ি। তা বাংলাদেশে আপনারা কোন সিটে ছিলেন? ওই দহলা খারাবাড়িতে ছিল। ভালো না গেছে একদিকে, আর একদিকে ভালো লাগে না। যে সরকার কইলো সকলের হাসি ফুটাবো, সরকার যে খোরাক দিয়েছে এই খোরাকে তো হয় না। গুড মর্নিং ফ্রেন্ডস, ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল দ্য নেক্সট মাইলস্টোন। প্রথমে সকলকে ধন্যবাদ জানাই, কারণ আমার প্রথম ভিডিও 3 বিঘা করিডর অ্যান্ড জয় সেতু 1K ভিউ ক্রস করেছে। যদিও অন্যান্য চ্যানেলের কাছে এটি একটি সংখ্যা মাত্র, কিন্তু আমার কাছে একটা বড় আশীর্বাদ। এইভাবে আমার পাশে থেকে আমাকে উৎসাহিত করবেন এই আশা রাখি। আজ আমরা এমন কিছু মানুষের কথা বলবো যেই মানুষেরা আমাদের দেশের মানুষেও দীর্ঘ কয়েক দশক অন্য দেশের অভ্যন্তরে ছিলেন। আজ তারা নিজ দেশে ফিরে আসতে পেরেছেন। তাদের সাথে সরাসরি কথা বলবো, তারা এখন কেমন আছেন, কিভাবে আছেন। নিশ্চয়ই আপনারা বুঝে গেছেন আমি কাদের কথা বলছি। হ্যাঁ, ছিটমহলবাসীদের কথা। আজকের ভিডিওতে আমরা জানবো কিভাবে ভারত বাংলাদেশ সীমান্ত বরাবর দুই দেশের ছিটমহল এক্সচেঞ্জ হলো। ছিটবাসীরা ভারতীয় মূল ভূখণ্ডে এসে তারা এখন কেমন আছে, এই ছিটবাসীদের সম্পর্কে জানতে এখন আমরা চলে যাচ্ছি হলদিবাড়ির পার্মানেন্ট রিহ্যাবিলিটেশন ক্লাস্টারে। চলুন আমাদের সাথে। চলে এলাম পার্কের মোড়। বাদিকে মণ্ডলঘাট হয়ে হলদিবাড়ি যাওয়া যাবে। আমরা ডান দিকে রাস্তা ধরে হলদিবাড়ির দিকে যাচ্ছি। পথে যেতে যেতে আমরা এনক্ল্যাভ বা ছিটমহল সম্পর্কে কিছুটা জেনে নেই। এনক্ল্যাভ বাংলায় আমরা বলি ছিটমহল বা পাশামহল। যখন একটি দেশের কোনো অংশ অন্য দেশ বা রাষ্ট্র দ্বারা পরিবেষ্টিত থাকে তাকে এনক্ল্যাভ বা ছিটমহল বলে। পৃথিবীতে এইরকম অনেক এনক্ল্যাভ রয়েছে, যেমন লেসোথো। এই দেশ সম্পূর্ণভাবে দক্ষিণ আফ্রিকা দেশ দ্বারা ঘেরা। কালিনিনগ্রাদ বাল্টিক সাগরের তীরে অবস্থিত রাশিয়ার একটি এনক্ল্যাভ। পৃথিবীতে এইরকম অনেক ছিটমহল রয়েছে, তাদের মধ্যে উল্লেখযোগ্য ভারত বাংলাদেশ সীমান্ত বরাবর ছিটমহলগুলি। সাধারণত 3 প্রকার এনক্ল্যাভ দেখা যায়, যেমন এনক্ল্যাভ, কাউন্টার এনক্ল্যাভ, কাউন্টার এনক্ল্যাভ। এই কাউন্টার এনক্ল্যাভ পৃথিবীর মধ্যে সবচেয়ে জটিল এনক্ল্যাভ। পৃথিবীর একমাত্র কাউন্টার এনক্ল্যাভ বাংলাদেশের ভেতরে ভারতের দহলা খাগড়াবাড়ি। ভারত বাংলাদেশ সীমান্তে 162টি ছিটমহল ছিল। এর মধ্যে ভারতের 111টি এবং বাংলাদেশের 51টি ছিটমহল ছিল। স্বাধীনতার আগে এই অঞ্চলে ভারতের দিকে ছিল কোচবিহার রাজা এবং বাংলাদেশের দিকে ছিল রংপুর রাজা। কথিত আছে 2 রাজা চেস বা দাবা খেলার সময় কোনো গ্রাম, মহল্লা বা পাড়া বাজি রাখত। খেলা শেষে যে রাজা জয়ী হতো সেই রাজা অপর রাজার দেশের কোনো গ্রাম বা মহল্লার অধিকারী হতো। ফলে কোচবিহার রাজ্যের ভিতরে যেমন কোনো গ্রাম রংপুর রাজার, বা রংপুর রাজ্যের ভিতরে কোচবিহার রাজার গ্রাম বা মহল্লা ছিল। ভারত পাকিস্তান আলাদা হওয়ার সময় রংপুর পূর্ব পাকিস্তানের সাথে যুক্ত হয়। কোচবিহার 1949 সালে ভারতের সাথে যুক্ত হয়। ফলে ভারতের কিছু এলাকা যেমন পূর্ব পাকিস্তানে থেকে যায়, তেমনি বাংলাদেশের কিছু জমি ভারতের অভ্যন্তরে থেকে যায়, যা ছিটমহল নামে পরিচিত। এই ছিটমহলবাসীরা সেই দেশভাগের পর থেকে দীর্ঘকাল লাঞ্ছিত, বঞ্চিত ছিল না কোনো দেশের নাগরিকত্ব। এই ছিটমহল অন্য দেশের অভ্যন্তরে থাকায় মূল ভূখণ্ডের কোনো প্রশাসনিক কাজকর্ম করা যেত না। ফলে ছিটমহলগুলি ছিল আনঅ্যাডমিনিস্ট্রেটেড এরিয়া। এখানকার ছেলেমেয়ের বৈধ কোনো কাগজপত্র ছিল না। কোনো পরিচয়পত্র না থাকায় পড়াশোনার ক্ষেত্রে তারা স্কুলে ভর্তি হতে পারত না। এমন অনেক উদাহরণ রয়েছে, নকল বাবা বানিয়ে তার পরিচয়পত্র দিয়ে স্কুলে ভর্তি হতে হতো। সবচেয়ে দুঃখজনক ঘটনা হলো কোনো সন্তান সম্ভবা মাকে প্রসবের জন্য মিথ্যা স্বামী বানিয়ে হাসপাতালে ভর্তি করতে হতো। জন্মের পর নবজাতকের বার্থ সার্টিফিকেটে ভুল বাবার নাম থেকে যেত। এদের কাছে সরকারি চাকরি নামক শব্দটি ছিল রূপকথার গল্পের মতো, কারণ এদের চাকরি করার কোনো অধিকার ছিল না। ছিটমহলগুলিতে মূল ভূখণ্ডের প্রশাসনিক হস্তক্ষেপ না থাকায় চোরা কারবারিদের স্বর্গরাজ্য ছিল। দুই দেশের সীমান্ত বরাবর দীর্ঘদিনের এই সমস্যা সমাধানে দুই দেশ প্রথম থেকে আগ্রহী ছিল, কিন্তু বিভিন্ন আইনি জটিলতা ও রাজনৈতিক কারণে তা হয়ে ওঠেনি। অবশেষে 2013 সালে ভারতের পার্লামেন্টের রাজ্যসভায় 119 নম্বর সংবিধান সংশোধন বিল পাশ হয় এবং 2015 সালে 100 নম্বর সংবিধান সংশোধন আইন মোতাবেক ছিটমহল বিনিময় প্রক্রিয়া শুরু হয়। 2015 সালে 6 জুন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী
2 দিনের বাংলাদেশ সফরে ঢাকা যান। সেখানে বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনা এবং নরেন্দ্র মোদী ঐতিহাসিক ল্যান্ড বাউন্ডারি এগ্রিমেন্টে সই করেন। এই ছিটমহল বিনিময় প্রক্রিয়ার ফলে দুই দেশের মানচিত্রেরও পরিবর্তন হয়। ভারতের 111টি ছিটমহলের 17,160 একর জমি বাংলাদেশের দিকে চলে যায়। এখানে সিটবাসী ছিল প্রায় 37,000 জন। অপরদিকে বাংলাদেশের 51টি ছিটমহলের 7,110 একর জমি ভারতের দিকে আসে, যেখানে সিটবাসী ছিল প্রায় 14,000 জন। শুধুমাত্র দহগ্রাম আঙরপোতা বাংলাদেশের ছিটমহল হিসাবে থেকে যায়। এর সাথে বাংলাদেশের মূল ভূখণ্ডের যোগাযোগের জন্য 3 বিঘা করিডর 178/85 মিটার জমি বাংলাদেশকে লিজ দেওয়া হয়। এই পরিবর্তনের সময় সিটবাসীদের অপশন দেওয়া হয় তারা ভারত বা বাংলাদেশ যে কোনো একটি দেশের নাগরিকত্ব নিতে পারবেন। 2015 সালের 31শে জুলাই মধ্যরাত থেকে ছিটমহলগুলি পরিবর্তন হয়। 30শে নভেম্বরের মধ্যে সিটবাসীদের স্থানান্তরও সম্পন্ন হয়। এই ছিটমহল পরিবর্তনের ফলে ভারতের প্রায় 1000 একর বেশি জমি বাংলাদেশের দিকে চলে যায়। তা সত্ত্বেও সীমান্ত বরাবর দুই দেশের শান্তি, সৌহার্দ্য, বন্ধুত্ব বজায় রাখতে ভারত এই ত্যাগ স্বীকার করে। বিষয়টিতে লাভ ক্ষতি না দেখে সিটবাসীদের জীবন পরিবর্তন জরুরি ছিল। তাছাড়া এই সিটগুলি ছিল আনঅ্যাডমিনিস্ট্রেটেড এরিয়া, ফলে ওই জমি কখনোই কোনো দেশ ব্যবহার করতে পারত না। এবার চলুন আমরা দেখে নেই সিটবাসীরা নিজ দেশে এসে কেমন আছেন। এরই মধ্যে আমি পৌঁছে গেছি হলদিবাড়ির পার্মানেন্ট রিহ্যাবিলিটেশন ক্লাস্টারে। আমরা এখন রিহ্যাবিলিটেশন সেন্টারের ভেতরে যাব এবং সেখানে যে সমস্ত অধিবাসীরা রয়েছেন তাদের সাথে আমরা কথা বলবো। আমরা ক্লাস্টারের ভিতরে প্রবেশ করলাম। সামনের যে বিল্ডিংগুলো দেখছেন, এই বিল্ডিংগুলো যে শুধু বসবাসের জন্য তা নয়, বিল্ডিংগুলো ইতিহাসের বড় সাক্ষ্য বহন করে চলেছে। ভারত সরকার বাংলাদেশে ভারতীয় ছিটমহলে বসবাসকারী ইচ্ছুক অধিবাসীদের এখানে এনে স্থায়ী বাসস্থানের ব্যবস্থা করেছেন। অধিবাসীদের বেশিরভাগই কৃষিজীবী, কিন্তু সিটবাসীরা ছিটমহলের জমি আনতে পারেননি। ওনারা এসেছেন আমাদের ভরসায়, আমাদের সরকারের ভরসায়। চলুন দেখি ওনারা এখন কেমন আছেন। কাকু, আপনার নামটা বলবেন? ভুবন রায়। আচ্ছা, আপনারা এখানে কতদিন থেকে আছেন? এখানে এখানে ওই কৃষি ফার্মা ওইখানে ছিল 5 বছর, এখানে আছে 1 বছর হলো। আপনারা আগে কোথায় ছিলেন? আগত বাংলাদেশের ভিতর মানে আমার এটা 2 নম্বর সিট কোলভাজিনি, ওটা বাংলাদেশের কোন মানে জেলাতে আছে ওই জানেন? মধ্যতে আছে। বাংলাদেশের মধ্যতে বাংলাদেশের কোন জেলাতে আছে জায়গাটা জানেন? জেলা ডিস্ট্রিক্ট ছিল আগত মানে দিনাজপুর, এখন হচ্ছে পঞ্চগড়। এখন পঞ্চগড় থানা লাগবে। এখন কি করছেন এখানে? এখানে এখন, আপনাদের জীবিকা কিভাবে চলছে? এইখানে তো সরকার যে খোরাক দিচ্ছে এই খোরাকে তো হয় না। আচ্ছা আচ্ছা, এখন এই তো সরকার খোরাক দিচ্ছে? হ্যাঁ, ওই খোরাকে হয় না তো। আচ্ছা কারো 10 দিন আছে, কারো 15 দিন, কারো 5 দিন। আচ্ছা। আপনাদের এখানকার যে ছেলে মেয়ে বাচ্চা কাচ্চারা আছে ওরা পড়াশোনা কোথায় করে? পড়াশোনা এই তোমার ধরো এই হলদিবাড়ি থানার ভিতর স্কুল আছে। আচ্ছা আচ্ছা। আর হাই স্কুল কোন স্কুলে পড়ে এরা? ওই মনে হয় হলদিবাড়ি। আরেকজন কাকুর সাথে আমরা কথা বলছি। কাকু, আপনার নামটা বলবেন? আমার নাম আছে খেলুরাম বর্মন। আপনার নাম? খেলুরাম বর্মন। আপনি এখানে কতদিন যাবত আছেন? আমরা ওই কৃষি ফার্মে হলাম 4 বছর। হ্যাঁ। এখানে আসলাম 1.5 বছর হয়ে গেছে। আচ্ছা, আপনারা বাংলাদেশের কোন সিটে ছিলেন? আমার বাংলাদেশের দৌলা খাগড়াবাড়ি। এখন আপনারা এখানে কিভাবে আপনাদের জীবিকা চলছে? এখন আমরা কষ্টের মধ্যে আছি আর কি। আরো যে সরকার কইলো সকালে যে হাসি ফুটাবো নাকি, সে সকাল থেকে কান্না জুড়াই। এখন আমার এই যে জলটা লাগে, ও সময় জলটা লাগে, জলটা আমার কেন বন্ধ হইল? আচ্ছা কাকু, আপনি আগে তো বাংলাদেশের মধ্যে ছিলেন, হ্যাঁ। তখন তো একটা আতঙ্ক ছিল। হ্যাঁ। আপনার টাকা করে মনে হতো যে আমি ভারতবাসী হলে ভালো হয়। ভালো হবে। হ্যাঁ। হ্যাঁ, তো এবার আসি হয়ে আপনার হ্যাঁ। কেমন লাগছে এখন? আছে, ভালো আছে আর কি। আরো কোন বিল্ডিং এ থাকেন আপনি? আমরা ওই যে আইটু। আমি এক কাকিমার সাথে কথা বলছি, উনিও বাংলাদেশের সিটে ছিলেন। বাংলাদেশে আপনারা কোন সিটে ছিলেন? ওই দহলা খাগড়াবাড়িতে ছিল। দহলা খাগড়াবাড়িতে ছিলেন। তা ওখান থেকে এখানে এসে তো আপনার তো মনের দিক থেকে তো ভালো লাগছে। ভালো লাগেছে একদিকে, আর একদিকে ভালো লাগে না। সরকার এখন আপনাদেরকে কি হেল্প করে? সরকার না আগে চেয়ে এখন আর হেল্প বেশি করে না। মানে এখন চাল খাওয়াটাও আমাকে দেয় না। এখন যখন বাইরের লোক যেরকম ভাবে খোরাক দেয় ওই রকম ভাবে আমাকে খোরাক দেয়। মানে আগে বেশি দিত? আগে 30 কেজি 35 কেজি চাল দিছিল, এখন 5 কেজি করে চাল দেয়। কিছু তেল দেয় না,
এই যে আগে লবণ দিছিল, তেল দিছিল। তো এখানে কতগুলো ফ্যামিলি আছে বলতে পারবেন? একসাথে 3টা পরিবার আছে। আচ্ছা, আপনাদের রান্না বান্না কিভাবে চলে? রান্না করে কি করবে? এখন তো সরকার গ্যাস দিছিল, গ্যাসের তো এখন তো আর গ্যাসের গ্যাসের দাম 900 টাকা। গরিবরা কিভাবে চলবে? ডাল জোগাড় টোগাড় করিয়া নিশ্চয়ই ভাদান দিয়া খাচ্ছে। আমি আরেকজন দাদার সাথে কথা বলছি। দাদা, আপনার নামটা বলবেন একটু? আমার নাম নরেশ রায়। আচ্ছা, আপনি কোন সিটে ছিলেন? আমরা ছিলাম 2 নং কোর্ট ভাজিনী ছিটমহলে। 2015 সালে আমরা ভারতে চলে আসি, ভারতের অভ্যন্তরে চলে আসি। আসার পর আমরা এখানকার নাগরিকত্ব পেয়েছি। আচ্ছা, আপনাদের কার্ড দিয়েছে? এগুলো আমরা সম্পূর্ণ পেয়েছি, ভোটার কার্ড, আধার কার্ড, রেশন কার্ড আচ্ছা, এবং যাবতীয় কার্ড পেয়েছি। কিন্তু আমাদের সমস্যা একটা, এই যে 2 তলা ফ্ল্যাট বিশিষ্ট, কোনো জল নাই। জলের সমস্যা আমরা দীর্ঘদিন যাবত ভুগতেছি। হ্যাঁ, পায়খানা করার সমস্যা এবং খাওয়ার জলের সমস্যা, কর্মসংস্থানের সমস্যা, বিভিন্ন সমস্যায় আমরা ভোগ করতেছি এখানে। আচ্ছা, এখানে আপনাদের সরকার এখন বর্তমানে কি সুযোগ সুবিধা দিচ্ছে? সুযোগ সুবিধা এখানে খালি রেশন ছাড়া আমরা কিছু পাচ্ছি না। তাহলে আপনাদের তো এই রেশন দিয়ে তো না, এই রেশন দিয়ে আমাদের এই সংসার চলে না। তাহলে আপনারা কি করেন? এখন বিভিন্ন জন বিভিন্ন বাইরে যায় কাজ করতেছে, বাইরের রাজ্যগুলোতে যায় কাজ করতেছে। শিলিগুড়ি যে নেপালে গিয়ে কাজ করতেছি। আপনি কি করছেন? আমরা এই কৃষিকাজে করি, 2-1 বিঘা জমি মানুষের বর্গা চাষ করতেছি, অন্যের জমি আদিবানি করি, খাই। এখানে আপনাদের ছেলে মেয়েরা এখন পড়াশোনা তো আপাতত করোনা ভাইরাসের কারণে স্কুল সব বন্ধ আছে। বাচ্চাগুলো তো বাড়িতেই পড়ে আছে, কোনো লেখাপড়ার কোনো সুযোগ সুবিধা পাচ্ছে না তেমন একটা।